নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব সুন্দর করে পরীক্ষা দিয়েছো। পরীক্ষা খুব ভালো হয়েছে। আজকে অর্থাৎ 9 জানুয়ারি ডব্লিউবি সেটের 23তম পরীক্ষা, অর্থাৎ আজকের পরীক্ষা 9 জানুয়ারি রবিবার ছিল। তোমাদের পরীক্ষা নিশ্চয়ই খুব ভালো হয়েছে। তো আমি এখন তোমাদের সামনে অ্যানসার কি তোমাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, অফিসিয়াল নয়, আনঅফিসিয়াল, বাট এতটুকু আমি বলতে পারি যে অথেন্টিক দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমি একটা ভিডিওতেই 50টি আমি যে অ্যান্সার কি আমি এক্ষুনি দেব। দেখো, যেহেতু আমি পরীক্ষার ডিউটিতে ছিলাম তোমাদের, তাই জন্য আমি একটু আগে হয়তো আসলে হয়তো ভালো হতে পারতো, কিন্তু আমি সময় বার করতে পারিনি। এক্সাম সেন্টার থেকে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়, প্লাস প্রশ্নটাকে ম্যানেজ করতে পারিনি, দেরিতে পেয়েছি। আমি একজনের কাছ থেকে জেড সিরিজের প্রশ্নটা পেয়েছি, ঠিক আছে। তো আমি এই জেড সিরিজটাকে ফলো করে তোমাদের সামনে আমি আলোচনা করব। তো আমরা 2021 সালের, যদিও পরীক্ষাটা 2021 সালে, কিন্তু পরীক্ষাটা হয়েছে 2022 সালের 9th মানে আজকে জানুয়ারি। দেখো, অনেক রাত্রি হয়েছে, এই যে 11:38 বাজে। আমি কিন্তু এখন শুরু করছি। যখন ভিডিওটি হয়তো আপলোড করবো দেরি হয়ে যাবে, তবে আজকেই আমি আপলোড করে দেবো। তো চলো, তোমাদের কিন্তু আমি এক একটা করে কোশ্চেন আমি সলভ করতে থাকি। দেখো, প্রথম প্রশ্ন। আজকে কিন্তু এক্সপ্লেনেশন আমি কম করব, কারণ আমি চাইছি সঠিক উত্তর খুব কম সময়ে তোমাদের সামনে তুলে ধরতে। দেখো, সবার প্রথমে বলছে হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ রিসার্চ ডিপেন্ডস লিস্ট অন এম্পিরিক্যাল রিসার্চ। অর্থাৎ সবথেকে কম এম্পিরিক্যাল মানে যেখানে অবজারভেশন এবং আমাদের অভিজ্ঞতার প্রভাবটা যেখানে কম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ নির্ভরশীল কম। তো এখানে এই যে সঠিক উত্তর হবে দর্শন ভিত্তিক গবেষণা। আমি ইংরেজিটাতে করছি, তাতে ইজি হবে করতে আমার। ফিলোসফিক্যাল রিসার্চ। ওকে, আমি এই অ্যান্সার কিটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আমি সেখানে তোমাদের পিডিএফও দিয়ে দেবো, যাই তোমাদের দেখতে সুবিধা হয়। আমার যেহেতু জেড সিরিজ হচ্ছে, তোমরা মিলাতেও পারবে। তাই টেলিগ্রাম লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে থাকে। তোমরা অনেকেই, সবাই প্রায় আমাদের টেলিগ্রামে যুক্ত আছো। যদি কেউ যুক্ত না থাকো, অবশ্যই যুক্ত হয়ে যাবে, ফ্রি অফ কস্ট, কোনো কিছুই দিতে হচ্ছে না কোনো। হ্যাঁ, আরেকটি কথা, আমাদের লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলটি সম্পূর্ণ বিনামূল্যের এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তাই কোথাও কোনোভাবে প্ররোচনায় পা দেবে না, ঠিক আছে। আমরা সবসময় তোমাদের পাশে আছি, তোমাদের সাথে আছি, এইটুকু বার্তা নিয়ে এগোতে থাকো। দেখো, তারপরে বলছে দ্য কোয়েশ্চেন নাম্বার 2, যে বিধি বা আইন দ্বারা সমসাময়িক কালে পৃথিবীর বিভিন্ন জায়গার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সুরক্ষা করা যায়, তার নাম কি? তো এখানে এইটার অ্যান্সার হবে জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন, ডাটা প্রোটেকশন অ্যান্ড রেগুলেশন। ওকে, এটার ফুল ফর্ম হচ্ছে শর্ট ফর্ম জিডিপিআর। ওকে, এটা 2018 সালে হয়েছিল। ওকে, এখানে অনেক গোল আছে, এগুলো নিয়ে আমি বিস্তৃত আলোচনা করব যখন আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যখন আলোচনা করবো, যেরকম 2020 অবধি আলোচনা করেছি। তবে আমি কিন্তু খুব খুশি আজকে যখন আমি অ্যান্সার কি করার জন্য আমি যখন বসছিলাম, দেখছিলাম অনেকগুলো প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার যখন আমি প্রশ্ন সলভ করছিলাম, একটু ডিটেলে সলভ করার সময় কিন্তু আমি দেখেছি যে সেইগুলো থেকে কিন্তু প্রশ্ন এসছে। তো তাই বলবো যে অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে এইরকম ডিটেলেই তোমরা যখন নিজেরাও করবে, ডিটেলে করবে, ঠিক আছে। এবার বলছে একটি স্যাম্পলিং ফ্রেম হলো, অর্থাৎ আমরা যে স্যাম্পল নেই, তো সেই স্যাম্পল ফ্রেমটা কখন বা কীরকম হওয়া উচিত। সাধারণত আমরা কি করি, একটা পপুলেশন এর সমস্ত ইউনিট এর তালিকা একটা থাকে, তো সেখান থেকে একটি স্যাম্পল আমরা নির্বাচন করি, তো এটাকে বলা হয় স্যাম্পল ফ্রেম। এই যে এ লিস্ট অফ অল ইউনিটস অফ পপুলেশন ফ্রম হুইচ স্যাম্পল উইল বি সিলেক্টেড, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে পঞ্চায়েতি রাজ। এই যে 1992 সালে সাংবিধানিকভাবে ভারতের স্বীকৃতিপ্রাপ্ত পঞ্চায়েতি রাজ কথায় কয়টি ধাপ আছে? এখানে 3টি হবে। তো আমি কিন্তু এই বাংলা প্রশ্ন হয় কিন্তু খুব ইজি হয়েছে। আমার দেখেছি অনেক ছাত্রছাত্রীরা যারা কিন্তু খুব টাফ ফিল করতো পরীক্ষাটাকে, তারা কিন্তু খুব বুঝে সুঝে উত্তর দিয়েছে। আমি জানি তোমরা অনেকে মোটামুটি তোমরা জেনারেল নলেজ দিক থেকে অনেকটাই ভালো, বাংলা হওয়ার জন্য কিন্তু তোমাদের খুব সহজ হয়েছে। তো সেটার ক্ষেত্রে এই সুযোগটা থাকা উচিত, বাংলা ভাষা থাকা উচিত। আমরা অবশ্যই এটাকে খুব সাধুবাদ জানাই, কারণ ইংরেজির পাশে হিন্দি, কেন আমরা হিন্দি রাখবো কেন, বাংলাটা হয়েছে খুব ভালো হয়েছে। তো দেখো, এখানে
তিনটি, দেখো তিনটি কি জানো নিশ্চয়ই, দেখো একটা কেন্দ্রীয় সরকারের থাকে, একটা রাজ্য সরকারের, এবং একটা আমাদের একটা স্থানীয় একটা থাকে, ওই ভোট যেগুলো হয়ে থাকে, ঠিক আছে, বিধানসভা, লোকসভা এবং এবং পঞ্চায়েত ভোট যেটা হয়ে থাকে, যেটা হচ্ছে গ্রাম সদস্য, এগুলো হচ্ছে, তো মোটামুটি তিনটা ভেজেট থাকে। ওকে, 3 লেয়ার এটা অ্যান্সার হবে। নেক্সট আসি, নেক্সট প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্ন কি আছে, এই যে পর্যবেক্ষক একটি শ্রেণী বা কতকগুলি জীব বা উদ্ভিদের উপর বছরের পর বছর বা যুগের পর যুগ নিরবিচ্ছিন্নভাবে বা বারবার করা হয়, তা হলো কোন ধরনের স্টাডি? তো এটা হবে লঙ্গিটিউডিনাল স্টাডি। কেন একটু বুঝে নিলেই হয়, কারণ বলেছে যে বছরের পর বছর, তো ক্রস সেকশনাল কিন্তু বছরের পর বছর হয় না। ওকে, আবার সেন্সাস স্টাডি বা এই যে দেখতে পাচ্ছ সেন্সাস স্টাডি, এটাও কিন্তু বছরের পর বছর কন্টিনিউয়াসলি হয় না, কারণ এটা কন্টিনিউয়াসলি না হয়ে 10 বছর অন্তর হয়, এটাও হবে না। ডেসক্রিপটিভ স্টাডি তো হবেই না, তাই এটা লঙ্গিটিউডিনাল স্টাডি হবে। ঠিক আছে, বোঝা গেছে অ্যান্সার কি? নেক্সট চাই। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 6 বলছে চুজ দ্য মিসিং ওয়ার্ড ইন প্লেস অফ ড্যাশ। এই যে ড্যাশ করে কোনটা হবে? এই রিলেশনটার ভিত্তিতে হয়েছে। দেখো এর পরে কি বি সি ডি, তাহলে +2, আই জে কে এল, এখানেও +2, আর এস টি বাদ দিয়ে ইউ, তো +2 করে এসছে, তো ও এর পরে ও পি কিউ আর আসবে, তো শেষের শব্দ আর হবে, তো এখানে দেখো আর একটাতেই রয়েছে। এল এম এন ও পেলাম, কে আবার দুটো ঘর এগিয়ে যাও, এল এম এন, তাহলে আমার অ্যান্সার ডোনর হবে। ক্লিয়ার? নেক্সট চাই, নেক্সট প্রশ্ন বলছে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী 1 বছর পূর্ণ হতে ভারত সরকারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শিক্ষা 5টি ভারতীয় ভাষায় দেওয়া হবে, 5টি রিজিওনাল ভাষা যাকে বলা হয়। যে ভাষাটি ইঞ্জিনিয়ারিং শিক্ষায় শিক্ষিত করা হবে সেই ভাষাটিকে চিহ্নিত করুন। তো দেখো, একটা কমন সেন্স দিয়ে এই উত্তরটা করা যেত, কারণ এই ডব্লিউবি সেটের প্রশ্ন হচ্ছে, তো আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ভাষাটাকেই নিশ্চয়ই গুরুত্ব দেওয়া হবে, তাই না? এটা বাংলা ভাষা হবে। তবে আমি তোমাদের জানিয়ে দিই, দেখো বাংলা ভাষা এখানে আমাদের অ্যান্সার হলেও আমাদের আরও জানতে হবে যে তৎকালীন সময় তাহলে আর কোন কোন রিজিওনাল ভাষা ছিল যেগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। তো তেলেগু, মারাঠি, এছাড়া তামিল, তো এই সমস্ত ভাষাগুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের এখানে 7-এর দাগে রাইট অ্যান্সার বেঙ্গলেই হবে। এবার চলে যাই কোশ্চেন নাম্বার 8-এ। দেখো, হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন দ্য ফলোয়িং সিরিজ? তো এখানে কত হবে? দেখো 2 20 কত হয়েছে? 2 বলছি 4 যুক্ত 16 20 হয়েছে। 20-এর সাথে 15 যোগ করলে 35, 35-এর সাথে 14 যোগ করলে 49। তো আমি কি করছি, 16 থেকে 15 এলো, তাহলে 14 এলো, আবার এখানে 13 যোগ করো, 49 13 62, আবার 1 কমিয়ে দাও, 62 12 74, তো 74 এখানে 11, 74 11 85 উত্তর হবে আমার, তাই না? ভেরি গুড। নেক্সট, দ্য স্টাডি অফ বডি ল্যাঙ্গুয়েজ, বাংলায় আসি। শারীরিক ভাষা, অঙ্গভঙ্গি বা জেস্চার, পশ্চিয়র, মুখভঙ্গি এবং দৈহিক সঞ্চালন, এই অধ্যয়নকে কি বলা হয়? তো খুবই ইজি অ্যান্সার, এটা হবে কাইনেসিস। এবারে অ্যান্সারটাকে একটু বুঝিয়ে দিই। দেখো, প্রক্সিমিক্স, আমরা প্রক্সিমিটি বলি না, এটা ডিস্টেন্স, দূরত্বের ক্ষেত্রে। ভোকালিক্স, এটা তো ভয়েসের ক্ষেত্রে। আর হ্যাপটিক্স হচ্ছে টাচ, স্পর্শের ক্ষেত্রে। তাহলে আমাদের কাইনেসিক্স হচ্ছে যেখানে আমরা বডি ল্যাঙ্গুয়েজ, জেস্চার ইউজ করে থাকি। এবারে আসি যে যদি ব্যুরোক্রেটিকটাকে এরকম লেখা থাকে এবং যেখানে প্রথম এবং সপ্তম অক্ষরকে অদল বদল করা হয়, ঠিক আছে, প্রথম এবং সপ্তম হচ্ছে ফার্স্ট 1 2 3 4 5 6 7, তাহলে সি আসবে। তো ঠিক একই রকমভাবে দ্বিতীয় ও অষ্টম অক্ষর বদলালে কি হবে? নিশ্চয়ই অষ্টম, যদি এটা যদি বি হচ্ছে প্রথম, দ্বিতীয় এটা, অষ্টম আর হবে, তাহলে প্রথমে চলে আসবে সি, তারপরে আর। তো দেখতে পাচ্ছি যে এখান থেকে আসছে, তো এরকমভাবে এগিয়ে যেতে বলেছে। তারপরে নতুন শব্দের বাঁ দিক থেকে পঞ্চম অক্ষরটি কী হবে? তাহলে নতুন শব্দ শুরু হচ্ছে কোত্থেকে? সি থেকে, তাহলে সি আর এ টি, 4, পঞ্চম আই, তাহলে আমার পঞ্চম আই হবে, অর্থাৎ আমার অ্যান্সার এখানে বি হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই। এবারে রিডিং কম্প্রিহেনশন, আমি রিডিং কম্প্রিহেনশনটা পড়ছি না, আমি টাইম বাঁচাবো, কারণ তোমাদের অ্যান্সার কিটা দিতে হবে।
উফ, আবার ডিস্টার্ব করে। অনেক বড় প্যাসেজ দিয়েছে ঠিকই, কিন্তু বাংলা করে দিতে অনেক ইজি হয়ে গেছে। দেখো কি রয়েছে, বলছে নিম্নলিখিত কোন শব্দটি ব্যঞ্জকপূর্ণ নয়, অর্থাৎ যেটা একটা অ্যাকচুয়াল টার্ম, সেখানে অতিরঞ্জিত করে কিছু বলার নেই। তো এখানে দেখো সবগুলো সিলভার লাইনিং, উইলো গেম, গ্রিজড উইথ গ্রিড, এগুলো সব কিন্তু মেটাফরিক্যালি। শুধুমাত্র ম্যাচ ফিক্সিং কথাটি কিন্তু একটা জেনুইন কথা, আমরা কিন্তু আগে থেকে জানতাম ম্যাচ ফিক্সিং জিনিসটা, তো এটা অতিরঞ্জিত করে কিছু বলার নেই। অ্যাকর্ডিং টু দ্য অথার দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, তো এই বোর্ড অফ কন্ট্রোল অফ ক্রিকেট অফ ইন্ডিয়া তারা কোনটা করেছিল না, মানে কোনটা এখানে সঠিক, তো তারা কিন্তু দেখো অনিচ্ছুক ছিল, ওয়াজ রিলাক্টেন্ট টু অ্যাকসেপ্ট এনি অফ দ্য কন্ডিশন অফ নাডা, নাডার কন্ডিশন তারা কিন্তু প্রথম থেকে মেনে নিতে চেয়েছিল না, তো এটা কিন্তু রাইট অ্যান্সার। হ্যাঁ, একটু আমি এগুলো এক্সপ্লেন করছি না, অনেকটা টাইম যাবে, আমি যখন প্রিভিয়াস ইয়ার যখন প্রশ্ন সলভ করবো খুব ডিটেলে আমি বাকি অপশনগুলোও নিয়ে আলোচনা করব। তো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ইমপ্লাইড ইন দিস প্যাসেজ, এই প্যাসেজে কোন কথাটি বলা হয়নি। তো বলছে স্পোর্টস পারসনস নিড টু বি ডিসিপ্লিন, বাংলায় আছে ক্রীড়াবিদরা সুশৃঙ্খল হবেন, এটা তো বলা আছে। ক্রীড়াবিদরা জেতার জন্য সব উপায় গ্রহণ করবেন, না না এটা নয়, অসৎ উপায় গ্রহণ করবেন, এই কথা কোথায় বলা আছে, এইটা নেই কিন্তু। তার মানে আমাদের এই অপশন বি হবে, স্পোর্টস পারসন মে ট্রাই অল মিনস টু উইন, এটা নেই। স্পোর্টস পারসন ডু নট ফলো রুলস, এগুলো তো থাকে, অনেক সময় নিয়ম পালন করে না। স্পোর্টস পারসন শুড বি অনেস্ট, হ্যাঁ এটাও থাকে, অনেস্ট এবং রুল তারা পালন করে। তাহলে আমাদের অপশন তাহলে কোনটা ইমপ্লাইড থাকে না, স্পোর্টস পারসন মে ট্রাই অল মিনস টু উইন, এটা থাকে না কিন্তু। পরবর্তী প্রশ্ন, মানুষের, ও বাবা কি হয়ে গেল গো, ওকে, মানুষের আচরণ সম্পর্কে লেখকের ধারণাকে সমর্থন করে নিম্নলিখিত কোন বিষয়টি, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট রিফ্লেক্টস অথার্স ভিউ অফ হিউম্যান কন্ডাক্ট, হ্যাঁ মানুষের আচরণ নিয়ে কি বলেছে, যা আদর্শ তা মানুষের আচরণে সর্বদা প্রযুক্ত হবে এমন নাও হতে পারে, হ্যাঁ এটাই রাইট অ্যান্সার। অর্থাৎ এটা আমি দেখেছিলাম যে যে আমরা যেটাকে আদর্শ বলে মানি সবসময় যে সেটা আমাদের ব্যক্তিগত জীবনে যে পালন করা হয় তা কিন্তু নয়, ঠিক আছে, অনেক সময় আমরা আদর্শটাকে আদর্শ মতোই রাখি, ব্যক্তিগত জীবনটাকে আমরা আলাদাভাবেই দেখি। বলছে হুইচ অফ দ্য ফলোইং অপশান, নিচের কোন অপশানটি বেহমত এর সঙ্গে অর্থযুক্ত, বেহমত কথার শব্দ কি, অর্থ কি, তো আমি ভালোভাবেই অ্যান্সারটা দেখে আমি একবারে দেখেছিলাম যে এটা পুরো ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার ছিল, তার সামনেই লেখা রয়েছিল এই পাওয়ারফুল অর্গানাইজেশন, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে যায়, বলছে গিভেন ইন দ্য বিলো, নিচে 4টি বক্তব্য দেওয়া হয়েছে এবং সেই 4টি বক্তব্যের মধ্যে বলছে নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিকগুলি লেখো, তো এখানে 1, 2, 3 এরকম করে দেওয়া রয়েছে। দেখো 1854 সালে ভারতের প্রথম 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল, এটা ভুল কথা, কারণ তখন শুধুমাত্র আইন হয়েছিল যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি হবে, প্রোগ্রেস অফ এডুকেশন স্লো, হ্যাঁ এটা রাইট হবে, কারণ স্বাধীনতার আগে আমাদের যে শিক্ষার ব্যবস্থার প্রসার কিন্তু মন্থর ছিল, ম্যাকাউলে কার্যকরী ভারতে যথাযথ শিক্ষার উন্নতির অন্তরায় ছিল, অবশ্যই অন্তরায় ছিল। 1906 সালে ভারতের কলেজ স্থাপিত হয়েছিল, মতিলাল ঘোষের নয়, অধ্যাপনা যেখানে অরবিন্দ ঘোষ ছিল, তাহলে 1 আর 4 হচ্ছে না, তার মানে হচ্ছে 2 আর 3, দেখো যে অপশনে 2, 3 রয়েছে সেটা রাইট অ্যান্সার হবে, এই যে অপশন সি হচ্ছে তাই রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যাই, বলছে হাউ মেনি গোলস আর দেয়ার ইন দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে কতটি ছিল, এটা তো দেখার কি আছে, মাত্র 1 সেকেন্ড হওয়া উচিত। সাস্টেনেবল গোল হচ্ছে 17টি, ওকে, আমরা আখের যখন প্রিভিয়াস ইয়ার করছিলাম তখন মিলেনিয়াম গোল করছিলাম, সেখানে কিন্তু 8টি গোল ছিল। তো এখানে বলছে গিভেন নিচে শিক্ষাদান প্রক্রিয়া বিভিন্ন ধাপ দেওয়া রয়েছে, আমরা যে পড়াই বিভিন্ন ধাপ আছে, তো এই ধাপগুলো সঠিক ক্রমে শুরু করে শেষ পর্যন্ত করতে হবে। তো দেখো এখানে সব থেকে যেটা আসবে যে আমার উদ্দেশ্য সূত্রবোধ করা, আগে উদ্দেশ্য, তারপরে হবে পূর্ববর্তী এবং সমসাময়িক জ্ঞানের সমন্বয় সাধন করা, এবং তারপরে হবে আমাদের উপাদান প্রস্তুত করা, উপাদান উপস্থাপনা করা, তাই না, উপাদানটাকে তারপরে উপস্থাপন করতে হবে, তারপরে মূল্যায়ন করতে হবে, তারপরে পুনরায় শিক্ষাদান করতে হবে। তাহলে প্রথমে আমাদের হবে 4, অপশন 4 কোনটাতে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি অপশন 4 একমাত্র একটি রয়েছে, তাহলে এটাই অবশ্যই হবে, ভালো করে দেখবে এটাই অবশ্যই হবে, এটা হবে রাইট অ্যান্সার। নেক্সট চাই, আমি দেখে নিয়েছি ভালো করে, হ্যাঁ এবারে গণিতের সমস্যা আছে, সমাধান আছে, আমি এই সমাধানগুলো অলরেডি করে ফেলেছি,
আমি আজকের ডিটেলে আলোচনা করব না, আমি এর পরের লেকচারটিতে যেগুলো ম্যাথমেটিক্যাল যেগুলো টাস্কগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু কমপ্লিট করব। তো এখানে প্রথম অ্যান্সারটা কিন্তু এটা হবে। এবারে কি করে হলো এটা ক্যালকুলেশন না করে বোঝালে হবে না। আজকে যেহেতু অ্যান্সার কি সমাধান করছি তাই আমি এখানে করব না, আমি জাস্ট এখানে আমি রাইট অ্যান্সারটা বের করে দিচ্ছি, ঠিক আছে? এটা হবে রাইট অ্যান্সার, অপশান এ হবে। এবারে কোয়েশ্চেন নাম্বার 20-তে যাই। কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে? বলেছে দ্য নেম অ্যাপল ইঙ্ক এর যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে রিমাইন্ডার দিয়ে থাকে, তো এগুলা কোনটা হবে? দেখো স্বাভাবিকভাবে এখানে একটা কনফিউশন মানে ভাবা হতে পারে যে অ্যালেক্সা তো আমরা জানি অ্যামাজনে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে সিরি। আমি সিরির কথা তোমরা সবাই জানো, তার কি আর বলবো, সিরি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, এটা ভাবার কিছু নেই। তারপরে এখানে একটা দারুণ একটা অঙ্ক আছে, এই অঙ্কটা খুবই দুর্দান্ত অঙ্ক। বলছে হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন দ্য ফলোয়িং সিরিজ। এখানে কি হবে? এটা একটা দারুণ লজিক্যাল অ্যান্সার রয়েছে। দেখো 2-এর হাফ 1, 1-এর হাফ হাফ, হাফের হাফ হচ্ছে 1-এর 4, 1-এর 4-এর হাফ হচ্ছে 1-এর 8, তারপরে কত হবে? সে স্বভাবত হবে 1-এর 16 হওয়া উচিত, কিন্তু অপশানে নেই। কিন্তু যদি দেখো এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি কাটাকাটি করো দেখো 3-1-এর 3, 16-3-এ 48, 1-এর 16, তো এটা কিন্তু ঘুরিয়ে আছে, উত্তর হবে বির দাগে। ক্লিয়ার? নেক্সট আসি। বলছি কৃতিত্ব পরীক্ষা সাধারণত কী কারণে ব্যবহৃত হয়? আমরা যে কৃতিত্ব পরীক্ষা করি সেগুলো কেন হয়ে থাকে? বলছে এখানে রাইট অ্যান্সার হবে শিক্ষার পর জ্ঞান অর্জনের পরিমাপ মূল্যায়ন করতে, অর্থাৎ অ্যাসেসিং দ্য অ্যামাউন্ট অফ লার্নিং আফটার টিচিং। ওকে, আমি বিস্তৃত আলোচনায় পরে আসবো, তাই আমি ঝটপট করছি, কম সময়ের মধ্যে করতে চাইছি। তো একটি পরীক্ষায় 4টি প্রশ্নপত্র 1, 2, 3, 4 মানে এইগুলো প্রশ্নপত্র, এই যে 1, 2, 3, 4 প্রশ্নপত্র। তো 4 জন ছাত্র WXYZ এর নম্বর 100 নিম্নে দেওয়া হলো, তারা প্রথম পত্র দ্বিতীয় পত্র দেওয়া হয়েছে। এবারে উপরে 4 ছাত্রের মধ্যে কার গড় নাম্বার বেশি? তো কি করতে হবে? এগুলোকে যোগ করতে হবে, যোগ করে তারপরে 1, 2, 3, 4 4 দিয়ে ভাগ করতে হবে। দেখা যাবে যে আমরা যখন দেখব যে এই জেটেরই সব থেকে বেশি গড়, ঠিক আছে? এদের মধ্যে কার গড় বেশি? জেটেরই বেশি হবে গড়। তাহলে আমাদের রাইট অ্যান্সার এখানে জেট। ক্যালকুলেশন তোমরা করবে, ক্যালকুলেশন আমি তো বলেই দিলাম। নেক্সট চাই। তারপরে বলছে যে NKN বা ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইউনিফাইড হাই স্পিড নেটওয়ার্ক ব্যাকবোন দেয়, তার পূর্ণরূপ হলো কি? তো এখানে ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক হবে, অর্থাৎ অপশন আমাদের বি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আসি। 25 দাগে প্রশ্ন কি বলছে? বলছে কোন সময়ে ভারতবর্ষে গুরুকুল প্রথায় শিক্ষা প্রদান ছিল? এগুলো কি আর বলার আছে? এগুলো তো বাচ্চারা করে দেবে। ব্রেদ এবং উপনিষদ সময়, এটা খুবই ইজি প্রশ্ন একেবারে। হ্যাঁ, এবারে কিন্তু ম্যাপ রয়েছে, ম্যাপ দেখে করতে হবে। তো খুবই ইজি, আমি কিন্তু সমাধান করে নিয়েছি। আমি সমাধান করে নিয়েছি বলে আমি এখানে এক্সপ্লেন করছি না, যখন প্রিভিয়াস ইয়ার বলছি আবার সলভ করে তখন কিন্তু বলে দেবো। তো 26 দাগে অ্যান্সার হবে এই যে হোয়াট ইজ রিপ্রেজেন্টেড বাই নাম্বার 4। 4 দ্বারা হচ্ছে শহুরে শিক্ষিত মানুষ, অর্থাৎ আরবান এডুকেটেড মেন হবে এটা, ঠিক আছে? নেক্সট দেখো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্টস দ্য এডুকেটেড মেন বাট নট আরবান। নিচের কোন সংখ্যাটা নির্দেশ করে শিক্ষিত মানুষ কিন্তু শহুরে নয়? এটা হবে 11। এবারে আমি অ্যান্সারগুলো তোমরা যখন আমি পুনরায় ডিটেলে করবো তখন দেখে নেবে। আমি বারবার বলছি একটা কথা, কারণ মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, তো তার জন্য দুঃখিত। বারবার বলছি আমি, আমার মুখ থেকে এরকম বেরিয়ে যাচ্ছে, মাফ করো তোমরা একটু। তবে একটু ধৈর্য ধরে দেখো, আমি সব অ্যান্সার একটাই আলোচনায় করতে চাইছি। 28 দেখে বলছে কোন কোন সংখ্যাটি শহুরে পুরুষ সরকারি কর্মচারীকে বলছে? তো এখানে অ্যান্সার হবে 6। ভালো করে দেখবে, অ্যান্সার 6 হবে। তারপরে হচ্ছে পঠন পাঠন প্রক্রিয়ায় গতিশীল পন্থা বলতে আমরা বুঝি, মানে যেখানে টিচিংটা ডাইনামিক হবে, স্বতঃস্ফূর্ত। তো যেখানে স্টুডেন্টদের ইনভলভমেন্ট থাকবে, স্টুডেন্টরা পার্টিসিপেট করবে, তখনই তো টিচিংটা আমাদের বলতে পারি যে ডাইনামিক হবে। তাই জন্য বলছে টিচিং শুড এমফাসাইজ স্টুডেন্টস অ্যাক্টিভিটিস। তো এখানে 6টা করলাম না, 6টা করে দিই। হ্যাঁ, তো শিক্ষাদানে ক্রিয়াকলাপের দ্বারা শিক্ষার্থীদের অংশগ্রহণের উপর দায়িত্ব আরোপিত করা, ঠিক আছে? বুঝতে পেরেছ? নেক্সট আসে, নেক্সট প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 30 বলছে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? বাচ্চা বলে দেবে, এটা আর কি বলবো, খুব বাচ্চা বয়স থেকে আমরা জানি, সিসমোগ্রাফ। নেক্সট আসি, যে প্রোটোকল ব্যবহার করে ডিস্ট্রিবিউটেড কোলাবোরেটিভ এবং হাইপার মিডিয়া ডাটা কমিউনিকেশন করা হয়। হাইপার মিডিয়া বলে দিয়েছে মানে নো ওয়ারি, HTTPS এর মানে তো হাইপার ট্রান্সফার টেক্সট প্রোটোকল, তাই না? তাহলে এখানে আমাদের কি হলো? HTTP হলো রাইট অ্যান্সার 31 দাগে। নেক্সট চলে যাই পরের প্রশ্ন।
বলছে গ্রেডিং দ্য শিক্ষার চূড়ান্ত ফলাফলের ক্রমকে কি বলা হয়? চূড়ান্ত পরীক্ষাকে বলা হয় সামেটিভ ইভালুয়েশন। এগুলো কি দ্বিতীয়বার ভাবার আছে? নেক্সট আসে, বলছে ইন্টারনেট পরিষেবা মোবাইলের একটি নোড থেকে অন্য নোডগুলিতে বেতার মাধ্যমে ব্যবহারের প্রযুক্তির নাম কি? তো এটা ইংরেজিতে পড়ো, না হলে গুলিয়ে যাবে। হুইচ টেকনোলজি অ্যালাউড শেয়ারিং অফ ইন্টারনেট অ্যাক্সেস অফ ওয়ান মোবাইল নট অ্যামাং আদার নটস? একটা মোবাইল থেকে অনেকগুলো মোবাইল দিয়ে যখন নেটওয়ার্ক নেব ওয়্যারলেস মিডিয়ামে, অর্থাৎ ওয়্যারলেস। তো এখানে বাংলা পড়লে কিন্তু গুলিয়ে যাবে, তো এটা হটস্পট হবে। ক্লিয়ার? যারা জানো অবশ্যই বুঝতে পারছো। তো এবারে আবার একটি গাণিতিক সমস্যা রয়েছে, তো এই গাণিতিক সমস্যাটা আমি সমাধান করে নিয়েছি। রাইট অ্যান্সারটা আমি আগামীকাল আলোচনা করব। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে 10 লিটার। কি করে হলো আমি পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? এবারে কোশ্চেন নাম্বার 35, আইডেন্টিফাই দ্য আইপি অ্যাড্রেস ফ্রম দ্য ফলোয়িং। আইপি অ্যাড্রেস নিয়ে কতবার আমি ক্লাস করেছি কি আর বলবো। এখানে রাইট অ্যান্সার হচ্ছে 202.50. দেখো মনে রাখা সহজ উপায়, 3টা ডট থাকবে এবং সংখ্যা 256 পেরোবে না। দেখো 256 পেরিয়েছে, পেরায়নি, তাহলে 35 থেকে হয়ে গেল। এবারে চলে আসি 36-এর দাগে। হুইচ ব্রাঞ্চ অফ ফিলোসফি, মানে দর্শন শাস্ত্রে কোন শাখা বাস্তববাদের প্রকৃতি বিষয় নিয়ে অনুসন্ধান করে? তো বাস্তববাদ নিয়ে অন্টোলজি হবে, ঠিক আছে? অন্টোলজি হচ্ছে বাস্তববাদ নিয়ে। হ্যাঁ, ভালো করে দেখো, কারণ বাকিগুলো হচ্ছে যেমন মেটাফিজিক্স হচ্ছে, সেখানে হচ্ছে রিয়ালিটি নিয়ে, তারপরে অ্যাক্সিওলজি হচ্ছে, সেখানে ওটা হচ্ছে নেচার অফ ভ্যালু, ভ্যালু মানে ভ্যালু আমরা যেটাকে বলি। তারপরে এপিস্টেমোলজি হচ্ছে নলেজকে নিয়ে। তাহলে 36-এর দাগে অ্যান্সার হচ্ছে অন্টোলজি, মানে হচ্ছে যে স্টাডি অফ রিয়ালিটি। নেক্সট আসি, যে বলছে যে স্ট্যান্ডার্ড ইরোর হলো একটি স্ট্যাটিস্টিক্যাল পরিমাপ। স্ট্যান্ডার্ড ইরোর হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল পরিমাণ, তো সেটি কোনটি হবে? এটা হবে পপুলেশন গড় ও স্যাম্পল গড়ের মধ্যে পার্থক্যের পরিমাণ, এই অ্যান্সারটা হবে, ঠিক আছে? নেক্সট আসি, কোয়েশ্চেন নাম্বার 38, বলছে সাস্টেনেবিলিটি এর প্রাথমিক লক্ষ্যগুলি কি কি? মানে সাস্টেনেবিলিটি যে ডেভেলপমেন্ট বলা হয়, তো এখানে কী কী রয়েছে? দরিদ্র ক্ষুধা দূর করা, এটাও অবশ্যই সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। অধিকতর উন্নত শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য ব্যবস্থাও করা অবশ্যই। বিশেষত জলের মান ও উন্নত স্বাস্থ্যকর ব্যবস্থা, অবশ্যই এটা করা উচিত। লিঙ্গ সমতা অর্জন করা, এটাও সাস্টেনেবিলিটি টুলের মধ্যে পড়ে। সাস্টেনেবল অর্থনীতির অগ্রগতি হলো কর্মে উন্নতি ও বলিষ্ঠ অর্থনীতি। ভেরি গুড, এখানে 4টি হওয়ার কথা, তাহলে অপশন আমার হবে অপশন ডি। অপশন ডি। নেক্সট চাই, আর কয়েকটা প্রশ্ন, আর 12টি প্রশ্ন, আর একটু ধৈর্য ধরে রাখো। দেখো বলেছে যে ম্যাথ লিস্ট 1 লিস্ট 2, ঠিক আছে? এখানে প্রকল্পগুলি রয়েছে, মানে বিভিন্ন রকম নদী প্রকল্প, বাঁধ প্রকল্প, নদী প্রকল্প বলছি, বাঁধ প্রকল্প রয়েছে। তো খুবই সহজ উপায়, এখানে আমরা জানি যে হীরাকুদ প্রকল্প, মানে যেটা রয়েছে হীরাকুদ প্রকল্প, তো সেটা কার হবে? তার সাথে রয়েছে মহানদী এবং উড়িষ্যা। হীরাকুদ আমরা জানি, হীরাকুদ বাঙালি, ভালো করেই জানবো। তো এছাড়া আর যেমন রয়েছে তেমন শিভামুদ্রা প্রজেক্ট, এটা কাবেরী এবং কর্ণাটকে। তো এরকম কোনটাতে হচ্ছে, দেখো এর সাথে 4 কোনটা হচ্ছে, এই যে এর সাথে 4 এখানে রয়েছে, এখানে রয়েছে, ঠিক আছে? তারপরে দেখি 2 অর্থাৎ বি এর সাথে 3 কোনটা রয়েছে, বি সাথে 3 এটা, তাহলে এটাতে নেই, তাহলে আমার অপশান বি। হ্যাঁ, আমি কিন্তু ভালো করে চেক করে দেখেছি, আমাদের অপশান কিন্তু বি হচ্ছে রাইট অ্যান্সার। কি হচ্ছে? অপশন বি। ওরে বাবা, কিছু একটা গন্ডগোল হচ্ছে বাবু। হ্যাঁ, বুঝতে পারবে, আর আবার কি জায়গায় দিতে পারবে, কি করবো। নেক্সট, পরবর্তী প্রশ্ন চলে আসছি। ভার্চুয়াল মেমোরি কি? ভার্চুয়াল মেমোরি হচ্ছে একটি অত্যন্ত বিশাল, সাধারণত এটা রিয়েল লাইফে নয়, আমরা কিন্তু এটাকে একটা ইলিউশন বলতে পারি, আমাদের মনের ভিতরে ইলিউশনের মাধ্যমে হয়, মানে ভাবি আমরা বিশাল বড় ভার্চুয়াল মেমোরি, এটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। এর 41 চলে আসি। 41 কোশ্চেন কি বলছে? যে জলজ উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তির কারণ কি? অবশ্যই অক্সিজেন, কারণ জলের নিচেও অক্সিজেনের মাত্রা হ্রাস পায়, তাহলে অক্সিজেন ডিপ্লিশন, ঠিক আছে? এটা গেল 41 থেকে প্রশ্ন।
যাই 42 প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট, অর্থাৎ নিম্নলিখিত মধ্যে কোনটি শিক্ষাদানের কার্যকারিতা মূল্যায়নের জন্য সবচেয়ে উপযুক্ত মানদণ্ড। তো এটা বলার কিছু আছে, আমরা যখন কোনো কিছু কারোর কিছু শিক্ষা হয়েছে কি না হয়েছে তার বা ওটা উপযুক্ত মানদণ্ড কিভাবে করব, শিক্ষার পরিণতি অর্থাৎ অ্যাট লাস্ট লার্নিং আউটকাম তার সে কী হলো, মানে পরীক্ষায় পাস করলো কি ফেল করলো তার উপর ডিপেন্ড করছে, লার্নিং আউটকামস হবে। তারপরে 43, এই প্রশ্ন আর কি বলবো, এই প্রশ্ন তো আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। আমার 2020 সালের যে প্রশ্নগুলো যে সমাধান দেখেছিলেন সম্ভবত আমার 10 নম্বর যে দশ নম্বর পার্টিতে আমি সেখানে যে মনে হয় আমারও কোশ্চেন নাম্বারও মনে আছে, প্রবাবলি 11 কি 12 নম্বর প্রশ্ন ছিল এই 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 একই সেম জিনিসটা নিয়ে, অর্থাৎ যে আমরা যে রিসার্চের ক্ষেত্রে যে ফুটনোট ব্যবহার করি সেখানে এখানে কোনটা এর মানে ইন দ্য সেম প্লেস ইবিদ হবে। তোমাদের অপশান ছিল অফসিট, আমি সেটাকে বোঝাতে গিয়ে ইবিদ এবং লকসিটও বুঝিয়েছিলাম, তো এখানে ইন দ্য প্লেস মানে হচ্ছে ইবিদ হবে। এবার নয়েজ পলিউশন ক্রিয়েটেড ইফ দ্য নয়েজ ইজ ইন এক্সেস অফ, মানে খুব বেশি হবে। তো সাধারণত আমরা হু কর্তৃক যে আমরা যে শব্দ দূষণ যে আমরা বলে থাকি সেটা কিন্তু হচ্ছে 65 অ্যাবাভ, তো এখানে 65 অ্যাবাভ রয়েছে 70 এবং 75। তো এখানে আমরা দেখো ভালো করে বুঝো, বলছে অধিক এক্সেস মানে আমরা যত বেশি থাকবে সেটাকেই ধরবো, তাহলে 80 থেকে 100 টাকাই ধরবো, অর্থাৎ এখানে 80 ডেসিবেল থেকে 100 ডেসিবেল। এটা তোমাদের কনফিউজিং লাগতে পারে কিন্তু ভালো করে প্রশ্নটা বুঝলে এটাই হবে। তো অ্যাটলিস্ট আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে কিসের জন্য, যতদিন না অফিসিয়াল অ্যান্সার কি আসছে। তবে চলে আসি গবেষণা পদ্ধতি বলতে আমরা কি বুঝি, রিসার্চ মেথোডোলজি। সাধারণত গবেষণা পদ্ধতি বলতে গবেষণা এবং বিশ্লেষণের একটি নির্দিষ্ট পদ্ধতিই বলা হয় গবেষণা পদ্ধতি, তাই না? অর্থাৎ আমাদের অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আর 4টি প্রশ্ন চলে আসি, 5টি প্রশ্ন। 5টি প্রশ্নের মধ্যে একটি টিচিং অ্যাপটিটিউড আর বাকি হচ্ছে টিআই থেকে। দেখো পেডাগগি মানে কি, পেডাগগি মানে হচ্ছে শিক্ষাদানের তত্ত্ব এবং চর্চা, ঠিক আছে? তার মানে শিক্ষাদানের তত্ত্ব ও চর্চা হচ্ছে এই যে অপশন সি, অর্থাৎ থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ টিচিং। তো এবারে রয়েছে ম্যাথমেটিক্যাল ডিসকাশন। তো ম্যাথমেটিক্যাল ডিসকাশন আমি শুধুমাত্র অ্যান্সার কিগুলো দিয়ে দিই আজকে, তোমরা কিন্তু পরবর্তী সময়ে আমি যখন ডিসকাস করবো দেখে নেবে। তো প্রথমে দেখো এই যে কোম্পানি কর্তৃক বছরগুলিতে কর বাবদ মোট খরচ এবং জ্বালানি ও যাতায়াত বাবদ মোট খরচের আসন্ন অনুপাত হচ্ছে 10.13। কীভাবে হলো অ্যান্সার আমি কালকে আলোচনা করছি। 48 প্রশ্ন, 2014 সালে কোম্পানির মোট খরচ 2018 সালের মোট খরচের আসন্ন শতকরা পরিমাণ কত? এর অ্যান্সার হবে 69%। নেক্সট আসি, উক্ত বছরগুলিতে কোম্পানির প্রদত্ত মোট মাহিনার আসন্ন শতকরা পরিমাণ হবে 1.0%। ওকে, লাস্ট প্রশ্নে চলে আসি, কোম্পানি প্রদত্ত বাৎসরিক গড় সুদের পরিমাণ কত? এটা হবে 36.36। এগুলোর এক্সপ্লেনেশন কালকে, আগামীকাল আমি একটি ভিডিও দিচ্ছি যেটা প্রিডমিনেন্টলি যেটা এক্সক্লুসিভলি থাকবে লজিক্যাল রিজনিং এবং ম্যাথমেটিক্যাল, অর্থাৎ ম্যাথমেটিক্যাল যেরকম ক্যালকুলেশন যেগুলো রয়েছে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আপাতত সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো এবং দেখো তোমাদের কত স্কোর হতে চলেছে বা কতগুলি তোমরা ঠিক করেছো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো আর ভবিষ্যতের জন্য থাকো। আমরা সেট পরীক্ষা হলো, আমরা আবার নেট পরীক্ষার যে সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন হচ্ছে সেগুলো নিয়ে ডিটেলে আলোচনা করব। যত ডিটেলে আলোচনা করব তত স্কোপ বাড়বে, তোমাদের তত নলেজ বাড়বে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। ঠিক আছে।